এই ভিডিওতে রয়েছে অষ্টম শ্রেণীর পরিবেশ ও ইতিহাস বিষয়ের অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8-এর সমাধান, অর্থাৎ নভেম্বর মাসের জন্য যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হবে তার উত্তর। দেখো, পূর্ণমান রয়েছে 50। একে বলছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে রয়েছে আব ওয়াব, তারপরে সাহুকার, দাদন, রায়ত। খ স্তম্ভে মহাজন, অগ্রিমর্থ, কৃষক, বেআইনি কর। তারপর মিলিয়ে দেখো, মিলিয়ে নাও। আব ওয়াব হবে, এদিকে বেআইনি কর। এখানে ক রয়েছে, এটা ক হবে না, এটা ঘ হবে। দেখো, এটা হবে ঘ। তারপরে একে দুইয়ের সঙ্গে কয়ে হবে মহাজন, দাদন হবে অগ্রিমর্থ, আর রায়ত হবে কৃষক। তাহলে একের দাগ হয়ে গেল। এবার দুই দাগ কি বলছে দেখো, দুই দাগে বলছে সঠিক তথ্য দিয়ে নিচের ছকটি পূরণ করো। তো চলো সঠিক তথ্যটা দেখে নিই কি হবে। দেখো, দুই দাগের প্রশ্নটা আর একবার দেখে নিই। সঠিক তথ্য দিয়ে নিচের ছকটি পূরণ করো। এদিকে রয়েছে বিদ্রোহ, একজন নেতার নাম, কারণ। নীল বিদ্রোহ, এখানে একজনের নেতার নাম লিখতে হবে, তার কারণটা লিখতে হবে। এই চারটে বিদ্রোহ আছে, এই চারটে বিদ্রোহের এক একজন নেতার নাম লিখে কারণ লিখতে হবে, যে কোনো একটি করে কারণ লিখতে হবে। উত্তরগুলো দেখি। দেখো, বিদ্রোহ, নীল বিদ্রোহ, বিষ্ণুচরণ বিশ্বাস একজন নেতার নাম। কারণ কি? নীলকর সাহেবরা নীল চাষের জন্য দাদন বা অগ্রিম অর্থ দিয়ে চাষিদের নীল চাষ করতে বাধ্য করত, আর একবার দাদন নিলে তা শোধ হতো না। তারপরে বারাসাত বিদ্রোহ, মীর নিসার আলী তিতুমির। বারাসাত সহ বিস্তীর্ণ অঞ্চলের জমিদার নীলকর ও কোম্পানির অপশাসনের জন্য বিদ্রোহ করেছিলেন উনি। সাঁওতাল বিদ্রোহ, সিধু। ইউরোপীয় কর্মচারীরা সাঁওতালদের জোর করে রেলপথ তৈরির কাজে লাগাতো ও অত্যাচার করত, এই কারণেই উনি বিদ্রোহ করেছিলেন। মুন্ডা বিদ্রোহ, বিরসা মুন্ডা। মুন্ডাদের জমি ধীরে ধীরে বহিরাগত বা দিকুদের হাতে চলে যায়, এই জন্য বিরসা মুন্ডা বিদ্রোহ করেছিলেন। এবার চলো তিন দাগ। দেখো, তিন দাগে সত্য বা মিথ্যা নির্ণয় করো। সত্য মিথ্যা লিখতে হবে। মোট চারটে প্রশ্ন আছে। 1876 খ্রিস্টাব্দে লর্ড নর্থ ব্রুক জারি করেন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, এটা সত্য। 3-2। 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর বাংলা বিভাজনের পরিকল্পনা বাস্তবায়িত করা হয়, এটাও সত্য। 3-3। পাঞ্জাবে লালা লাজপত রায় এর নেতৃত্বে শিবাজী উৎসব চালু হয়, এটা মিথ্যা। 3-4। সাঁওতালরা উপনিবেশিক শাসকের শোষণের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, এটা সত্য। তারপরে 4 দাগ দেখো, শূন্যস্থান সঠিক পুরো শব্দ বসাতে হবে শূন্যস্থানে। দেখো, 4-1। 1717 খ্রিস্টাব্দে ড্যাশকে বাংলার নাজিম পদ দেওয়া হয়, এখানে ড্যাশে বসবে মুর্শিদ কুলি খান। তারপরে 1722 খ্রিস্টাব্দে ড্যাশের নেতৃত্বে অযোধ্যা স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে, এটাই সাদাত খান হবে এই ড্যাশে। আমি চৌকো করে দিয়েছি লাল কালি দিয়ে, এইগুলোই শূন্যস্থানে বসবে। 4-3। 1724 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন নিজামুল মুলক, এই ড্যাশ হবে নিজামুল মুলক। 1878 খ্রিস্টাব্দে দেশীয় মুদ্রা আইন জারি করেন লর্ড লিটন, ড্যাশে লর্ড লিটনটা হবে। তাহলে বুঝতে পারলে। এবার 5 দাগ। 5 দাগে রয়েছে 4-5টি বাক্যে উত্তর, ওই জন্য একটু উত্তর বড় হবে। চলো উত্তরগুলো দেখি। দেখো, 5-1। কে কি উদ্দেশ্যে সিভিল সার্ভিস চালু করেন? এখানে বলছে 4-5টি বাক্যে উত্তর দাও। উত্তর দেখো, ভারতের সিভিল সার্ভিস চালু করেন লর্ড কর্নওয়ালিস। সিভিল সার্ভিস চালু করার পিছনে লর্ড কর্নওয়ালিসের প্রধান উদ্দেশ্য ছিল প্রশাসনিক কাজের মানকে উন্নত ও দ্রুতগামী করা। উল্লেখ্য, রাজস্ব বিভাগের কর্মচারীদের দক্ষ করার জন্য সাধারণ কর্মচারীদের দুর্নীতি বন্ধ করাই ছিল উদ্দেশ্য। পরের প্রশ্ন 5-2। ব্যাপটিস্ট মিশন শিক্ষার প্রসারে কেমন ভূমিকা পালন করেছিল?
উত্তর দেখো, ব্যাপটিস্ট মিশনারি 1800 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি, মার্শম্যান ও উইলিয়াম ওয়ার্ডের মিলিত প্রচেষ্টায় শ্রীরামপুরে প্রতিষ্ঠা হয়। শিক্ষার প্রসারে ব্যাপটিস্ট মিশনের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই মিশনের প্রচেষ্টায় 126টি বিদ্যালয় ও প্রায় 10,000 ভারতীয় ছাত্র পাশ্চাত্য শিক্ষার সুযোগ পায়। 5-3 বলছে, পণ্ডিতা রমাবাই কেন স্মরণীয়? উত্তর দেখো, 19 শতকে পশ্চিম ভারতের নারী শিক্ষায় বিশেষ উদ্যোগী হয়েছিলেন পণ্ডিত রমাবাই। প্রাচীন ভারতীয় শাস্ত্রের শিক্ষিত ব্রাহ্মণ পরিবারের মেয়ে পণ্ডিতা রমাবাই সমস্ত সামাজিক বাধা উপেক্ষা করে এক শূদ্রকে বিয়ে করেন। পরে বিধবা অবস্থায় নিজের মেয়েকে নিয়ে ইংল্যান্ডে গিয়ে তিনি ডাক্তারি পড়েন। বিধবাদের জন্য তিনি একটি আশ্রমও প্রতিষ্ঠা করেছিলেন। 5-4 দাগ বলছে, ইয়ং বেঙ্গল দলের দুটি সীমাবদ্ধতার উল্লেখ করো। উত্তর, ইয়ং বেঙ্গল দলের দুটি সীমাবদ্ধতা হলো, 1 নম্বর, এই আন্দোলন উগ্র নেতিবাচক মনোভাব নিয়ে হিন্দু ধর্ম ও সমাজকে আক্রমণ করে। 2, শহরকেন্দ্রিক এই আন্দোলনে গ্রামাঞ্চলে বিশেষ প্রভাব ফেলতে পারেনি। তারপরে 5-5 দাগ বলছে, ইলবার্ট বিলকে নিয়ে কেন বিতর্কের সূচনা হয়েছিল? উত্তর দেখো, কোনো ভারতীয় বিচারকের ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিল না। গভর্নর জেনারেল লর্ড রিপনের আইনসভায় সদস্য সিপি ইলবার্ট বিচার বিভাগীয় ক্ষেত্রে এটা দূর করার চেষ্টা করেন। তার প্রস্তাবিত একটি বিলে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার দেওয়া হয়। এই বিলের প্রতিবাদে ইউরোপীয়রা সাংগঠনিকভাবে বিদ্রোহ ঘোষণা করে। শ্বেতাঙ্গদের এই আন্দোলনের ফলে ওই বিল প্রত্যাহার করা হয়। বিল প্রত্যাহার হলে ভারত সভার উদ্যোগে ভারতীয়রা আন্দোলন শুরু করেন। উভয় পক্ষের আন্দোলনও পাল্টা আন্দোলন ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত। ভারত সভার আন্দোলনের জেরে ভারতীয় বিচারকরা শর্ত সাপেক্ষে ইউরোপীয় বিচারকদের বিচার করার অধিকার পায়। এবার 6 দাগ বলছে, 8-10টি বাক্যে উত্তর দাও। 6-1, জমি জরিপ ও রাজস্ব নির্মাণের ক্ষেত্রে ঔপনিবেশিক প্রশাসন কী কী পদক্ষেপ নিয়েছিল? উত্তর দেখো, ভারতীয় ঔপনিবেশিক প্রশাসন রাজস্ব ব্যবস্থা নিয়ে নানান রকম পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিল। তাদের মধ্যে জমি জরিপ করা ও তার ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করা প্রক্রিয়াটি গুরুত্বপূর্ণ ছিল। জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে ব্রিটিশ কোম্পানিকে নিয়ে যে পদক্ষেপ নিয়েছিল সেগুলি হলো, জমি জরিপ 1957 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের পর রবার্ট ক্লাইভ নতুন জমিদারি জরিপের জন্য একটা দল গঠন করতে থাকেন। অবশেষে 1760 খ্রিস্টাব্দে নতুন জমি জরিপের কাজ শুরু করেন, তবে তার অসমাপ্ত কাজ শেষ করেন হগ ক্যামেরন। নদীপাত 1764 সালে ব্রিটিশ কোম্পানি ভারতের সার্ভেয়ার জেনারেল সার্জারি বিভাগের প্রধান হিসেবে নিয়োগ করেন জেমস রেনেলকে। তিনি বাংলা নদীপথগুলি জরিপ করে মোট 16টি মানচিত্র তৈরি করেছিলেন। সেই প্রথম বাংলার নদী গতিপথের মানচিত্র বানানো হয়। তারপরে পরেরটা দেখো, বোর্ড অফ রেভিনিউ গঠন। বাংলায় জমি জরিপ করে কোম্পানির রাজস্ব নির্ণয় বিষয়ে তৎপর হয়ে ওঠে। 1770 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদে কাউন্সিল অফ রেভিনিউ তৈরি হয়। 1786 খ্রিস্টাব্দে কমিটি অফ রেভিনিউকে নতুন করে সাজিয়ে তার নাম দেওয়া হয় বোর্ড অফ রেভিনিউ। চিরস্থায়ী বন্দোবস্ত চালু। ইজরাদারি ব্যবস্থা সফল না হওয়ায় 1790 খ্রিস্টাব্দে কোম্পানির 10 সালা ব্যবস্থা চালু করে। পরে কর্নওয়ালিস এসব বন্দোবস্ত তুলে দিয়ে বাংলায় 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। সম্পদের বহির্গমন বলতে কী বোঝো? 2 দাগের প্রশ্ন। দেখো, ঔপনিবেশিক শাসনের অধীনে ভারতীয় অর্থনীতির চরিত্রের প্রসঙ্গটি মূলত 3টি বিষয়কে ঘিরে বিতর্ক তৈরি করেছিল। সেগুলো সম্পদ বহির্গমন, অবশিল্পায়ন ও দেশীয় জনগণের দারিদ্রতা। এই 3টি বিষয়কে ঘিরে দেশীয় বুদ্ধিজীবীদের তরফে ঔপনিবেশিক সরকারের সমালোচনা করা হয়। বলা হতে থাকে, পলাশির যুদ্ধের পরবর্তী পর্যায়ে ব্রিটিশ কোম্পানি ভারতের সম্পদকে ব্রিটেনের স্বার্থে ব্যবহার ও ব্রিটেনে স্থানান্তরিত করে চলেছে। পাশাপাশি অসম শিল্প বাণিজ্য ও শুল্কনীতি ভারতের শিল্প ও কারিগরি ব্যবস্থাকে ধ্বংস করে ফেলে। অতএব এই দুইয়ের ফলে অবশ্যম্ভাবী হয়ে পড়ে দারিদ্র্য ও দুর্ভিক্ষ। বলা বাহুল্য, এই বক্তব্যগুলিকে যুক্তি ও তথ্য পরিসংখ্যান দিয়ে হাজির করা হয়েছিল। উপনিবেশ হিসেবে ভারতের সম্পদকে
ব্রিটেনে নানাভাবে স্থানান্তর করা হতো। তার প্রতিদানে অবশ্য ভারতের অর্থনৈতিক উন্নয়ন হতো না। এইভাবে দেশের সম্পদ বিদেশে চালান হওয়াকেই সম্পদের বহির্গমন বলে উল্লেখ করা হয়। 6.3 20 শতকের প্রথম দিকে বাংলায় গড়ে ওঠা বিভিন্ন গুপ্ত সমিতির পরিচয় দাও। 20 শতকের প্রথম দিকে বঙ্গভঙ্গ এর প্রস্তাব গৃহীত হওয়ার পর থেকেই বাঙালি জাতির মধ্যে ইংরেজদের বিরুদ্ধে জ্বলন্ত আকার ধারণ করে। 1905 সালের পর থেকে বাংলায় যে সমস্ত গুপ্ত সমিতি গড়ে উঠেছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল মেদিনীপুর সোসাইটি, অনুশীলন সমিতি, যুগান্তর দল, সাধনা সমিতি, সুহৃদ সমিতি, ঢাকা মুক্তি সংঘ প্রভৃতি নাম। এদের মধ্যে সর্বাধিক জাতীয়তাবাদী আন্দোলনকে প্রভাবিত করেছিল অনুশীলন সমিতি এবং যুগান্তর দল। অনুশীলন সমিতি বঙ্কিমচন্দ্রের অনুশীলন তত্ত্ব এই আদর্শের উপর ভিত্তি করে ভগিনী নিবেদিতার পৃষ্ঠপোষকতায় সতীশচন্দ্র বসুর উদ্যোগ এবং ব্যারিস্টার প্রমথনাথ মিত্রের সভাপতিত্বে 1902 সালে অনুশীলন সমিতি গঠিত হয়। লক্ষ্য: এই সমিতির বেশ কিছু লক্ষ্য ছিল। 1. বিভিন্ন রকম শারীরিক প্রশিক্ষণের মধ্যে দিয়ে বাংলার ছাত্র ও যুব সমাজের মধ্যে বৈপ্লবিক আদর্শের বিকাশ ঘটানো। 2. বিভিন্ন আগ্নেয়াস্ত্র তৈরি ব্যবহারের পদ্ধতি সম্পর্কে বিপ্লবীদের শিক্ষিত করে তোলা। এবার যুগান্তর দল, ওটা হলো অনুশীলন সমিতি। যুগান্তর দলটা দেখো, প্রমথনাথ মিত্রের সাথে মতবিরোধ ঘটায় অনুশীলন সমিতির একদল সদস্য বারীন্দ্র কুমার ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত, উল্লাসকর দত্ত, হেমচন্দ্র দাস প্রমুখ ব্যক্তিবর্গ 1906 সালে যুগান্তর দল প্রতিষ্ঠা করেন। যুগান্তর দলের প্রধান লক্ষ্য ছিল সশস্ত্র পথেই বৈপ্লবিক আদর্শ প্রচার। তারা যুগান্তর নামে তাদের মুখপত্রের মাধ্যমে প্রচার চালাতো। 3 নম্বর, অন্যান্য দল। 2 প্রধান গুপ্ত সমিতি ছাড়াও যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের প্রচেষ্টায় বাংলায় জাতীয়তাবাদী আন্দোলনের বৈপ্লবিক চিন্তাভাবনাকে এক অন্য মাত্রা দিয়েছিল। উপসংহার: পরিশেষে বলা যায়, বাংলার গুপ্ত সভা সমিতিগুলি সম্পূর্ণ সফলভাবে তাদের কাজ করতে পারেনি, কিন্তু তাদের বৈপ্লবিক চিন্তাধারা জাতীয়তাবাদী আন্দোলনকে প্রভাবিত করেছিল। তা এই ছিল তোমাদের ইতিহাসের সমস্ত প্রশ্নের উত্তর। আশা করি তোমরা করে নিতে পারবে। আর আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের নতুন নতুন এই শিক্ষা বিষয়ে ভিডিও আমি আপলোড করলে তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে।